নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজ তোমাদের আরেকটা নতুন ক্লাস শেখাবো। এর আগের ক্লাসে কিন্তু আমি বলেছিলাম স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের কিছু কিছু জিনিস সম্পর্কে, তাদের নামকরণ সম্পর্কে। আজকে যেসব বাকি ছিল সেই জিনিসটা বোঝাবো। বুঝতেই পারছো বন্ধু, আজকে আবার সেই আদর্শলিপি বইটা হাতে, আমার আব্বাস ভাইয়ের কিনে আনা, যে স্যার যখন ভিডিও করছে সুন্দর করেই করুক, ও নিজেই আমাকে এটা গিফট করেছে। আবার বলছে স্যার 40 টাকা দিয়ে কিনেছি, হ্যাঁ আপনি টাকা পেলে আমাকে দেবেন। আমি মানে ওকে 80 টাকা দেবো, কোনো অসুবিধা নেই। বিষয়টা দেখো যে বন্ধু, এটা দেখো তাহলে ও তোমাদের কতটা ভালোবাসে, যে জিনিসটা সবাই ঠিকঠাক জানুক, শিখুক। আমার যদি 20 টাকা 40 টাকা খরচ হচ্ছে হোক, শিক্ষাটা সবার কাছে পৌঁছাক, এই মানসিকতাটা আছে বলেই কিন্তু ও যখন আজকে ডিউটি করে আসছিল, রেল চাকরি করতে ডিউটি করে আসছিল, গাধার মতন পরিশ্রম করে, তবুও সন্ধ্যা এই 6টার সময় আমার জন্য বইটা কিনে এনেছে, যে স্যার 7টা থেকে ক্লাস করাবে বলে। এমন একটা কিন্তু ব্যাপার। যাই বন্ধু, আজকে যে বিষয়টা শেখাবো, এর আগের দিনে কিন্তু তোমাদের আকৃতি বিষয়টা শিখিয়েছিলাম, মনে আছে? যে আগের ভিডিওতে কিন্তু পড়িয়েছিলাম তোমাদের, এই যে কয়ের সামনে যেটুকু থাকে, অনেকে কলের কি বলে, মুখ বলে, কলের হ্যান্ডেল বলে, ইত্যাদি ইত্যাদি বলে। ক্লিয়ার? সেই কলের হ্যান্ডেলটাকে কিন্তু ওটা বলে না, ওটা আকৃতি বলা হয়। আজকে কিন্তু কি করবো বলো তো, এই যে যে আকৃতিটা শেখানো হয়েছিল, আজকে যেটা শেখাবো সেই যে আকৃতি বিষয়টার আগের ভিডিওতে আমি বলেছিলাম। এবারে এই আকৃতির সঙ্গে এই প্রথমটাকে বলা হচ্ছে আকৃতি। দেখতে পাচ্ছ ব্যাপারটা, এই যে আকৃতির মতন, তাহলে যত বর্ণে এরকমটা পাবো, আমরা আগের ভিডিওতে বলেছিলাম কয় এটা আছে, এটা আকৃতি, ধয়ের মাথায় এটা আছে, এটা কি আকৃতি, এই বিষয়টা কিন্তু শিখিয়েছিলাম। আজকে কিন্তু কি শেখাবো বলো তো, একটা নতুন জিনিস, জোর আকৃতি। কি শেখাবো? জোর আকৃতি। বোঝা গেল বন্ধু? জোর আকৃতি মানে কি? তাহলে আকৃতি জোড়া লেগে থাকবে। আকৃতি কি করবে? জোড়া লেগে থাকবে। কোনো স্বরবর্ণে আমরা এরকম জোর আকৃতি পাবো না। একমাত্র বাংলা বর্ণমালায় একটা বর্ণে আমরা কিন্তু জোর আকৃতি পাবো। সেটা কি বলতো? এই ভদ্রলোকে নাম কি বলতো? আজকার ভাই বলে স্যার কেন এটা এর পিঠে বোঝা। যে এর পিঠে বোঝা নয়, এর কিন্তু একটা সেই নামটা কি? আসলে এর নামটা কি বলতো? ই অ। এর নামটা কি? ই অ। এই বর্ণটার নাম ই অ। কিন্তু ইয় বর্ণের এই যে পিঠে যেটা চাপানো আছে, এটাকেই বলা হচ্ছে কিন্তু জোর আকৃতি। জোর মানে কি? জোড়া। অর্থাৎ দুটো আকৃতি কি হয়েছে বলতো? দুটো আকৃতি কিন্তু জোড়া লেগে কিন্তু রয়েছে। কটা আকৃতি জোড়া লেগে রয়েছে? দুটো আকৃতি। কিভাবে? এই যে কয়ের ক্ষেত্রে বলেছিলাম, একটু দেখো তো, এই কয়ের এটাকে আকৃতি বলেছিলাম। তাহলে এটাকে যদি আমি আরেকবার ঘুরিয়ে দিই, তাহলে জোর হয়ে গেল এই একটা, নিচে একটা, দুটো। দেখো তাই হলো না? এই দেখো কয়ের এই একটা, ঠিক এইভাবে উল্টে দিলে এই একটা। তাহলে এই যে যেহেতু দুটো আকৃতি এখানে জোড়া লেগে আছে, তাই একে বলা হচ্ছে কিন্তু জোড় আকৃতি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণে কোনো জোড় আকৃতির বর্ণ পাবো না। ব্যঞ্জন বর্ণে একমাত্র ই অ বর্ণটাই কিন্তু আমরা জোড় আকৃতি পাবো। আর কোথাও কিন্তু জোড় আকৃতি কিন্তু পাবো না বর্ণমালায়। কিন্তু কিছু যুক্ত বর্ণের জোড়াকৃতি কিন্তু আমরা দেখতে পাবো বন্ধু। কিছু যুক্ত বর্ণের জোড়াকৃতি আমরা দেখতে পাবো, সেই জিনিসটাও তোমাদের একটু বলে দিই। দেখো কোথায় কোথায়, যেহেতু বর্ণমালায় পাবো না, যুক্ত বর্ণে পাবো, তাহলে জোড়াকৃতিটা দেখে রাখো। আমি খাতায় এই যে লিখে রেখেছি, একটু খেয়াল করো। এই যে যে খাতায় লিখে রেখেছি, এই যে যে যুক্ত ব্যঞ্জন, এটা কি বলতো? এটাকে বলে যে ইয় চয়, আমরা যেটাকে বলি বরঞ্চ, বড় ইয় চয়। এই যে বরঞ্চকে যখন এইভাবে লেখা হয়, তাহলে দেখে এই যে যে পিঠে যে বোঝাটা চাপাচ্ছি তোমাদের ভাষায়, এটাকে কিন্তু বলা হচ্ছে জোর আকৃতি। বা বর্গীয় জ ইয়, বর্গীয় জ ইয় যত যুক্ত হিসেবে লেখা হয়, বর্গীয় জয়ের পিঠে দেখো যে যেটা চাপাচ্ছি, সেটা কিন্তু জোর আকৃতি। বোঝা গেল? তারপর দেখো এই যে মূর্ধন্য স আর মূর্ধন্য, একে যখন যুক্ত অবস্থায় লিখছি, তাহলে এই যে মূর্ধন্য স্বর পিঠে যেটা চাপাচ্ছি, এটা কিন্তু জোর আকৃতি। এসব বর্ণ কিন্তু বর্ণমালায় কিন্তু পাবে না। যুক্ত বর্ণ হিসাবে কিন্তু এসব জায়গায় জোর আকৃতি কিন্তু দেখা যায়। আর বর্ণমালায় একমাত্র যে ইয় যে বর্ণটা, সেখানে জোর আকৃতি দেখা যায়। তবে এখানে একটু খেয়াল করবে, জোর আকৃতির সঙ্গে আরেকটা জিনিস রয়েছে। দেখো এই বর্ণটায় আর এই বর্ণটায়, কারণ দেখো এই যে আকৃতি একটা, এই দিকে আকৃতির মতন কিন্তু একটা, এটা ডান সাইড নয়, বা সাইডে দেখো আবার একটা আকৃতি আছে। এরও দেখো বা সাইডে একটা আকৃতি আর ডান সাইড আকৃতি। অর্থাৎ বায়ে একটা আকৃতি, সিঙ্গেল আকৃতি, আর ডান সাইডে কিন্তু জোর আকৃতি। তাহলে এই যুক্ত বঞ্জনের দু ধরনের আকৃতি দেখবো আমরা, সিঙ্গেল আকৃতি দেখবো, আমরা কিন্তু জোর আকৃতি। কেন জোর আকৃতি? দুটো আকৃতি জোড়া বেঁধে থাকে বলে এর নাম কিন্তু জোর আকৃতি। একমাত্র যুক্ত এই বর্ণগণায় কিন্তু দেখা যাবে। আর বর্ণমালায় একমাত্র কোথায় দেখতে পারবে বলো তো বন্ধু? যেটাই বললাম, এই ভদ্রলোকে, অর্থাৎ ইয় যার নাম বলি, তাতে একমাত্র কিন্তু দেখা যাবে। আশা করছি বন্ধু এরপরে কিন্তু ভুল করবে না। যদি তোমাকে জিজ্ঞাসা করে এটা কি, কখনো বলো না আজগারের মতন এর পিঠে বোঝা। এ পিঠে বোঝা নিয়ে যায়নি,
ঠিক আছে, আসলে এটা জোড় আক্রি হিসাবে কিন্তু রয়েছে। ক্লিয়ার? এইবার আরেকটা জিনিস শেখাই, এই যে যে ভদ্রলোক আমরা যেটা বলে থাকি উময় মাঝি ব্যাং, ঠিক আছে, চিতাবাঘের সরু ঠ্যাং, এই যে আমরা বলি যেমন এটাকে উময় ব্যাং মানে এই ফুঙো নাম নয়, এর নাম আসলে একটা ভিডিওতে তোমাদের বলেছি শিখিয়েছি, সেটা বিষয় নয়। আসলে আজকে যেটা শেখাবো এর উপরে এই উপরের যে অংশটুকু, এই উপরের অংশটুকুর নাম কি। আমি যদি এইটুকু বাদ দিয়ে দিই, দেখো এটা ড হয়ে যায়, তাহলে উপরের এই অংশটুকুর নাম কি, এটা কিন্তু আজ আমরা জানবো। দেখো উপরের অংশটুকুর নামটা একটু খেয়াল করো, তাহলে বুঝবে। তোমাদের প্রিয় গায়ক কে এখন এই মুহূর্তে? অনেকে আমাকে মাঝে মধ্যে সেটা বলে ফেলে আমার চেহারা দেখে, আমি প্রশংসা করছি না, মাঝে মাঝে আমার চেহারা দেখে এই সামনের একটু টুপি পরে যদি একটু তুলি তখন বলে ফেলে। এই মুহূর্তে প্রিয় গায়ক কে? অরিজিৎ সিং। সে মাথায় কি পরে থাকে? পাগড়ি পরে থাকে। দেখবো পাঞ্জাবিরা যখন মাথায় পাগড়ি পরে, ওই পাগড়িটা যেমন ভাবে সামনের দিকে বাঁধা হয়, বা বিয়েকে করতে গেলে অনেক সম্প্রদায় দেখা যায় পাগড়ি পরে কিন্তু যায়, দেখবো এই পাগড়ির বাঁধার ধরনটা দেখো সেম এই স্টাইলে কিন্তু হয়। তাই এই উপরের এই অংশটাকে বলা হয় কিন্তু পাগড়ি। কি বলা হয়? পাগড়ি। বুঝে গেল বন্ধু? তাহলে এটাকে বলা হচ্ছে জোড়াকৃ, ইঁর পিঠে যেটা থাকছে, আর উঁর মাথায় যেটা থাকে সেটা পাগড়ি। কারণ পাগড়ি কোথায় থাকে? মাথায়। তাহলে এই টোটালটা হচ্ছে ওর বডির অংশ, আর এটা কিন্তু মাথা উপরে আছে বলে কি এটা মাথা। উপরে যেহেতু পাগড়ির মতন পড়ে আছে, তাই এর নাম কিন্তু পাগড়ি। বোঝাতে পারলাম বন্ধু? আশা করছি এরপরে কিন্তু আর ভুল করবে না, ভুল করাও কিন্তু উচিত নয়। ভালো লাগছে না? ভালো লাগছে না যে স্যার প্রতিদিন এই আদর্শলিপি বইটা নিয়ে বসে পড়ে কি শেখায়? আসলে শেখায় না। এসব যদি জিনিস জানো, তোমার অবলীলায় ভালো লাগা উচিত। যে নতুনত্ব যে কোনো জিনিস জানলে ভালো, যে একটা নতুন জামা এসেছে বাজারে, কিনতে যাও না? নতুন ফোন এসেছে, কিনতে যাও না? নতুন একটা জিনিস, এই নতুন জিনিস জানলে কিন্তু নিজেরও ভালো লাগবে, অপরকে জানাতেও কিন্তু ভালো লাগবে। বা যে আদর্শলিপি বা বর্ণ পরিচয় পরে এত বড় হয়েছো, মানুষ হয়েছো, কেউ চাকরি করছো, অথচ সেই আদর্শলিপির সামান্য জ্ঞানটুকু নেই, বা আমরা নিজেদের বাঙালি বলে পরিচয় দেয়, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, অথচ বাংলা ভাষার বর্ণমালায় যে বর্ণমালা আছে তাদের সম্পর্কে আমার ধ্যান ধারণা নেই। এটা তো হওয়া উচিত নয় বন্ধু। এটা এক ধরনের কি আমার কি অসম্মান। আমি বাঙালি হয়ে বাংলা বর্ণমালা জানি না। তাই এই জানানোর জন্যই কিন্তু আমার এই আয়োজন। তাই যত এরকম খুঁটিনাটি অজানা তথ্য আছে, আমি দেখবো এইসব তথ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। দেখো এই প্রসঙ্গে আরেকটা তথ্য তোমাদের আজকে জানাবো বন্ধু, সেটা হচ্ছে স্বরবর্ণ থেকে। আমি প্রত্যেকটা বলেছিলাম স্বরবর্ণ থেকে, একটা জিনিস স্কিপ করেছিলাম, এই ভিডিওতে সেটা বলে দিই। এই যে যে রস্বই আর দীর্ঘই, কিংবা রস্ব উ আর দীর্ঘ উ, এর মাথায় যেটা থাকে সেটা সম্পর্কে কিন্তু বলেছিলাম, মনে আছে? কি বলেছিলাম? বলেছিলাম নিশান, বা উড়নি, বা উড়ানি, বা টিকি, বা শিখা, ইত্যাদি ইত্যাদি কিন্তু তোমাদের বলেছিলাম। ক্লিয়ার বন্ধু? এইবার দেখো আজ কিন্তু যেটা বলবো, যে এটা তো শিকা টিকা হলো, কিন্তু এই যে যে কেটে দেওয়া হলো, এই যে যে কাটা অংশটুকু দেখতে পাচ্ছ, এই যে একটা দাগ, তার সঙ্গে কেটে এটা দেয়া আছে, যে দীর্ঘের সঙ্গে যে কাটা অংশটুকু, এই কাটা অংশটুকে কি বলা হয়, এটা কিন্তু আজ জানবো। কখনো ভেবে দেখেছিলে বন্ধু কি বলা হয়? না। একটু ভাবো তো কার মতো লাগছে। এটা এর পিছনের দিক, পিছনের দিকে কি থাকে? পুচ্ছ। মাছের পাখনাটা দেখেছো? মাছে এখানটা যদি আমি এরকম যোগ চিহ্ন, এরকম যদি তীর চিহ্নের মতন এখানটায় করে দিই, তাহলে মাছের লেজের মতন হয়ে গেল না? পুচ্ছ, পুচ্ছ পাখনা মাছের। যেহেতু এই একটা পুচ্ছ, এই একটা পুচ্ছ, এটা দ্বিতীয়, এটা প্রথম পুচ্ছ, এটা দ্বিতীয় পুচ্ছ, এই কারণে এই অংশটাকে বলা হচ্ছে কিন্তু দ্বিপুচ্ছ। বোঝা গেল বন্ধু? তাহলে এই দীর্ঘইকারের অতিরিক্ত এই অংশটাকে আমরা কি বলবো? অতিরিক্ত এই অংশটাকে বলবো কিন্তু আমরা দ্বিপুচ্ছ। বোঝা গেল বন্ধু? তাহলে একবার সামারাইজ করে দিই, কি বললাম? যে দীর্ঘইকারের এই অতিরিক্ত এই অংশটার নাম, যে কেউ যদি জিজ্ঞাসা করে, আমরা বলবো দ্বিপুচ্ছ। বোঝা গেল? আর কি করব? যে আমরা যদি এই যে এর পিঠের এই অংশটাকে কি বলা হয়, তখন বলবো জোড় আক্রি। সিঙ্গেল অংশটার কয়ের এটাকে যদি সিঙ্গেল আক্রি বলা হয়, অর্থাৎ আক্রি বলা হয়, তাহলে এটাকে বলা হবে কিন্তু জোড় আক্রি। আর কিছু যুক্ত বর্ণে জোড় আক্রি দেখবো। দেখো যে ইয় চয়ে, ঠিক আছে, ইয় চয়ে জোড় আক্রি, বর্গীয় জয়ে ইয়তে জোড় আক্রি, বা মূর্ধন্যশয়ে মূর্ধন্যয়ে কিন্তু জোড় আক্রি। এই তিন যুক্ত বর্ণে কিন্তু জোড় আক্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা বর্ণমালায় নেই কিন্তু যুক্ত বর্ণ হিসেবে ব্যবহৃত হয়। আর কি দেখলাম আজকের ভিডিওতে? এই যে যে
ওর উপরের যে অংশটা, এই উপরের অংশটাকে বলা হচ্ছে কিন্তু পাগড়ি। পাগড়ি পরলে যেমন মনে হয় মাথায় যেমন পাগড়ি পরে, এই মাথায় অংশটা আছে বলে একে বলা হচ্ছে পাগড়ি। আশা করছি বন্ধু আজকের ভিডিওতে কিছু নতুন তত্ত্ব, আকৃতি, জোর আকৃতি, পাগড়ি, দ্বিপুচ্ছকি খুব সুন্দরভাবে তোমাদের শেখাতে পেরেছি। যদি মনে হয় না যে স্যার খুব ভালো শিখিয়েছেন, নতুন তথ্য আমাদের মধ্যে আদান প্রদান করেছেন, তাহলে অবশ্যই বন্ধু ভিডিওটায় লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে আরো বেশি বেশি করে কিন্তু প্রচার করে দেওয়ার চেষ্টা করবে। কারণ শিক্ষা যত পৌঁছাবে তত তোমারও লাভ, বাকিরও কিন্তু লাভ। পরের ভিডিও যতদিন না নিয়ে আসি ততক্ষণ তোমরা ভালো আছো, ততক্ষণে সারা জীবন কিন্তু ভালো থাকবে। আজকের আয়োজনটা এই পর্যন্তই। প্রত্যেকেই ভালো থেকো। নমস্কার বন্ধু।